শুভ সকাল বন্ধুরা। আজকের সকালবেলাটা দেখতেই পাচ্ছ, খুব সকালবেলা উঠেই শাশুড়ি মা এখানে উনুনের মধ্যে আটা বের করছে। পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমি সকালে উঠে একটু চাল দিলাম, সবাই এসে খাচ্ছে। এই যে চাল দিয়েছি, ভাতটা ছিল না। জানো তো, এখনকার দিনে তো মেশিন থেকে মানুষ আটা বের করে নিয়ে আসে, ভাঙিয়ে নিয়ে আসে, কিন্তু আগেকার দিনে মেশিন থেকে বের করতো না, এরকম করেই কিন্তু উনুন গাইনের মধ্যে আটা ভাঙাতো। আর বিশেষ করে ওই যে আছে না ঢেকির মধ্যে আটা ভাঙাতো। কার কেমন লাগে জানি না, তবে গ্রামের বাড়িতে থেকে আমার এই পাখির কিচমিচ ডাক শুনতে বেশ ভালো লাগে। সকালবেলা তো ঘুমটাই ভাঙে পাখির ডাক শুনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে জুইসোনার মুখটা ধুয়ে দিলাম ব্রাশ করিয়ে, আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে ওর জন্য ডালিয়া বসাতে হবে। এই যে শালিক পাখিগুলো আর এই এগুলো কি পাখি জানি না, স্কিন কালারের পাখিগুলো চালের উপরে এসে থাকে, তো একটু চাল দিয়ে দিলাম, চাল খাচ্ছে। অনেকগুলো দিন হয়ে গেল গ্যাসের মধ্যে সেরকম আর একটা রান্না করা হয় না। ওই রাতের বেলা করে তো করি রান্না, আর যেহেতু ঠান্ডার দিন তো মাটির উনুনেই রান্না করি প্রত্যেকটা। তো গ্যাসের মধ্যে মাঝে মধ্যে ওই সকালবেলাটা যদি কিছু বানাই তাহলে। আর এমনিতে প্রত্যেক দিন মুছে নেওয়া হয় ন্যাকড়া ভিজিয়ে, কিন্তু এইভাবে ভালো করে ঘষে মোছা হয় না। তো আজকে একটু সার্ফের জল গুলিয়ে নিলাম বালতিতে, আর ওই স্টিলের যে বাসন মাজার জুড়াটা আছে না, ওটা দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে নোংরাটা খুব সুন্দর করে উঠে যায়। আর অনেক সময় দেখবে ভাতের উতাল পড়ে গিয়ে কেমন জং লাগার মতো দাগ ভরে যায়, তো স্টিলের জুড়াটা দিয়ে ঘষলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এটা আমি আসলে আগে জানতাম না, আমি আগে ব্রাশ যে থাকে না দাঁত ঘষার, পুরানা ব্রাশগুলো দিয়ে ঘষে নিতাম, তো এতটাও ভালোভাবে পরিষ্কার হইতো না। তো আমার এক ননাস বলেছিল যে এভাবে স্টিলের জুড়া দিয়ে ঘষবি, দেখবি খুব সুন্দর পরিষ্কার হয়। সংসার করতে গিয়ে অনেক কিছু শেখা হয় অনেকের কাছ থেকে, তাই না? তখন থেকে আমি এইভাবেই গ্যাস ওভেনগুলো পরিষ্কার করি। আর বেঞ্চটা ঘষলে কি হয়, ময়লার থেকে বেশি রঙগুলো উঠে যায়। এই বেঞ্চটাতে কিন্তু আমি রং করেছিলাম একদম হালকা কালারের, কাঠের কালারের রং করেছিলাম। যাই হোক, তারপরে এই যে বাবা জল দিচ্ছিল ওয়ালগুলোতে, আমি ভাবলাম আমিও একটু জল দিই, তাই আমিও একটু জল দিয়ে নিচ্ছি। প্রায় কয়েকটা দিন হয়ে গেল, এবারে ওয়ালের গোড়াগুলো মাটি দিয়ে একটু বন্ধ করে দিতে হবে। তার সাথে আমার ফুলের চারাগুলোতেও একটু জল দিয়ে নিচ্ছি। আর চারাগুলো এখন খুব সুন্দর উঠতেছে, তার সাথে ফুলগুলোও ফুটতেছে। ফুল তো আমার সবসময় খুব প্রিয়, তবে এবার আর বেশি একটা লাগাতে পারলাম না। যাই হোক, এদিকে দেখো বেগুনের চারাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর সাইকেলটা নিয়ে এসেও এমন জায়গায় রেখে দেয়, যাওয়া আসার রাস্তাটা এমনিতেই অনেক সরু হয়ে গিয়েছে, উঠোন তো নেই বললেই চলে। তার উপরে এই রাস্তার এখানে সাইকেলটা রাখলে যদি হাঁটাচলা করার সময় পড়ে ঠরে যায়, বাচ্চাও সারাক্ষণ হাঁটাচলা করে, তাই একটু সরিয়ে রাখলাম। আর এদিকে এক গামলা বাসন নিয়ে চললাম কলের পাড়ে, এখন বাসন মাজবো। ওই আর কি, গতকালকে তো তোমরা দেখলে আমি মিক্সার মেশিনের মধ্যে আটা ভাঙানোর চেষ্টা করছিলাম, কিন্তু কারেন্টটা হঠাৎ করে এমনভাবে চলে গেল, তারপরে আর ভয় হচ্ছিল যদি আবার লাগানোর পর আবার চলে যায়, তার ফিউজ কেটে যায়। তো এই জন্য পরে আর মিক্সার মেশিনে ভাঙাইনি। তখন শাশুড়িমা বললো যে কালকে আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসবো। তো আজকে এই যে মেশিন থেকে না ভাঙিয়ে নিয়ে এসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে উড়ন গাইনের মধ্যে আটা ভাঙাচ্ছে। কারণ উড়ন গানের মধ্যে আটা ভাঙালে নাকি পিঠেটার স্বাদ বেশি পাওয়া যায়, আর মেশিন থেকে যেটা ভাঙিয়ে নিয়ে আসা হয় ওই পিঠেটার স্বাদ বেশি একটা পাওয়া যায় না, এরকমটা শুনেছি আর কি। আর খেয়েও দেখেছি সত্যিতেই তাই। তো আজ শাশুড়িমা যাবে ননদের বাড়িতে, কারণ আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন আছে। আর গতকাল অবশ্য আমি একবার বলেছিলাম যে থাক এগুলো, আমি কালকে হচ্ছে উড়ন গানের মধ্যে আটা ভাঙাবো। তো এই যে আমাদের জন্য আটা বের করে দিয়ে যাবে আর কি। তো একটুখানি ছাই আর একটু সার্ফ দিয়ে বাসনটা মেজে নিলাম, আর ছাই আর সার্ফ দিয়ে কিন্তু বাসন মাজা অনেক পরিষ্কার হয়। শুধুমাত্র ছাই দিয়ে মাজলে হয়তো তেলচিটে ভাবটা থাকে, তো সার্ফ একটু মিক্স করলে পরে তেলচিটে ভাবটা থাকে না বাসনে। আর হ্যাঁ, ছাই দিয়ে বাসন মাজলে না পুরো কলের পাড়টাই নোংরা লাগে দেখতে, কারণ ছাইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কয়েক বালতি জল ঢেলে দিয়ে এই যে বাসনগুলো নিয়ে আসলাম, এখন গুছিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, এবার আমরা তাহলে কতগুলো পিঠা খেতে পারবো। এই যে এখানে কতগুলো আটা আছে, এগুলো সব উড়ন গাইন থেকে বের করা আটা। যে বই পড়াইলাম, এখন এই যে খাওয়াচ্ছি, স্কুলের টাইম এদিকে হয়ে গিয়েছে। ডালি এটা খাওয়াচ্ছে, আর যেহেতু ওর পেটের সমস্যা ছিল 2 দিন, এই জন্য ডিমটা দিলাম না আজকে। মোটামুটি ঠিক হচ্ছে এখন।
ডালিয়াটা খাওয়াই দিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজগুলো করব। তো বন্ধুরা এইমাত্র একটা পার্সেল আসলো, এই যে এটা গিফট, এটা গিফটের। আর এটা পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা থেকে মধু দিদিভাই। মধু দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। মধু দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। খুলবো এটা, প্লাস্টিক আছে, ওটাও খুলে নিচ্ছে। তোমাকে কি এত ঠান্ডা লাগছে এখনো সোয়েটার খোলো নাই? খুলি নাই, সময় পাইনি। আমি এখনো নিজেই খুলি নাই। সকালবেলাটা হালকা রোদ উঠলেও না মানে ঠান্ডাটা লাগেই, না সোয়েটার খুললে। টিফিনে দিয়ে দিলাম কমলা লেবু আর কমলা লেবু, জিগাটার বোর্ড। সবজি শুধু না, যে কোনো জিনিস কাটা যাবে। বাঁশের মনে হয় না, দেখো বাঁশের, হ্যাঁ বাঁশ দিয়ে প্লাই তৈরি করছে, বুঝছো? হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। আর এত সুন্দর বোর্ডটা দেখো, খুব সুন্দর। এই যে বাঁশের ইসেগুলো দেখা যাচ্ছে, বাঁশ দিয়ে তৈরি বাম্বো কাটিং বোর্ড। তো চলো, খুব সুন্দর এসেছে। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা উপহার, খুব সুন্দর। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। বললাম না শাশুড়ি মা আজকে যাবে ননদের বাড়িতে, তো নারিকেলগুলো পাড়তেছে বাবা, কয়েকটা আমাদের জন্য রেখে আবার একটা দুটো নিয়ে যাবে। আমাদের নারিকেল গাছটা এত লম্বা যে এমনিতে গাছে উঠতেই মানুষ ভয় পায়, তো এর জন্য লম্বা বাঁশ লাগিয়ে এভাবে নারিকেল পাড়তে হয়। তবে আমাদের এদিকে একটাই মাত্র মানুষ আছে যে সবার নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে দেয়। ওনার দেখা আবার সবসময় পাওয়া যায় না, ওই পূজার আগে যখন নারিকেলের পাতা পাড়ে মানুষ, নারিকেল পাড়ে, তখনই পাওয়া যায় দেখা। গাছের নারিকেল, ঝুনা নারিকেল এগুলোকে বলে, শুকিয়ে গিয়েছে, জল আছে। শব্দ হচ্ছে? শব্দ তিনটা হয়েছে। মাথা চুলগুলো সেই পাকছে ফল করে। তো জুই চলে গেল স্কুলে। এখন আমি এই যে ঘরটা গোছাবো, ঘরের অবস্থা দেখো একবার কি হয়ে। এই ঘর গোছাতে আর সময় লাগবে। এই দেখো এখানে এগুলো সব জামা কাপড় ভাঁজ করব এগুলো, আর এই যে বিছানা। বর্তমানে শীতের সময় আমার সংসারের যতগুলো কাজকর্ম আছে সব থেকে বেশি সময় আমার লাগে এই বিছানাটা গোছাতে। আর এরকম করে না রাখলেও নয়, রাতের বেলা না হলে ঘুমটাই ভালো হয় না, একটা চিন্তায় থাকতে হয়, যেহেতু মেয়ের সমস্যা খুব তাড়াতাড়ি হয়। প্রথম যখন এই সংসারে এসেছিলাম এই ঘরটায় কিছুই ছিল না সেরকম, একটা শুধু টেবিল ছিল আর একটা বিছানা ছিল ছোট্ট, আর একটা ভাঙা আলানা ছিল। তো সেখান থেকেই একটা একটা করে জিনিস কিনে তিলে তিলে এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি, বিশেষ করে এই ঘরটাকে। আমার ঘরটা কুড়ে ঘর হলেও এত সুন্দর করে সাজিয়েছি যে একা যখন শুয়ে থাকি বা বসে থাকি তখন নিজেই দেখতে এত বেশি ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে। মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই, তাই আমার কখনোই মনে হয় না যে এই ঘরটাতে আরও একটা কিছু জিনিস ঢুকালে হয়তো আরও বেশি সুন্দর লাগবে। আমার মনে হয় এমনিতেই অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছি, কিন্তু আমার এই স্বপ্নের এই এত সুন্দর করে সাজানো ঘরটাকে একদিন ভেঙে ফেলতে হবে। কারণ ওইদিকে আমার ধীরে ধীরে নতুন ঘরটাও তৈরি হয়ে যাচ্ছে, যখন তৈরি হওয়া কমপ্লিট হবে তখন কিন্তু এই ঘরটাকে আমাদের ভাঙতেই হবে। একদিকে নতুন ঘর উঠছে তার আনন্দ, আর একদিকে আমার এই পুরানো ঘরটা ভাঙতে হবে ভেবেই না আমার একদম ভীষণ পরিমাণে কান্না পেয়ে যায়। আগে তো তোমরা দেখেছোই এই টিনগুলো সব খোলা ছিল, কাঠ ছিল না, কাঠগুলো একদম পচে নষ্ট হয়ে গিয়েছিল, উড়ি পোকায় নষ্ট করে দিয়েছিল। তো ঝড়ের দিন যখন দুলতো তখন খুব ভয় লাগতো। তারপরে তো আমি অনেক কষ্ট করে ইউটিউবের পেমেন্ট পেয়ে টাকা জমিয়ে এই টিনের ওয়ালগুলোকে শক্ত আর মজবুত করে তুললাম, যে এখন এতটাই শক্ত হয়েছে এখানে একটা টিভিও লাগানো হয়েছে। তো যখনই ভাবতে যাই যে এই টিনগুলোকে যখন ভাঙা হবে, এই ঘরটা ভাঙার সময়, তখন আমি কি করব? দাঁড়িয়ে থেকে দেখব? ভাবতেই কষ্ট লেগে যায়, কিন্তু উপায়ও নেই। জায়গা যেহেতু অনেকটা ছোট, অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে তোমার এই ঘরটা ভেঙে তো এদিকে ঘর বাড়িয়ে নিতে পারতে, তাহলে ঘরটা একটু বড়সড় হতো, নতুন ঘরটার কথা বলছে। কিন্তু আমাদের তো থাকার আর সেরকম জায়গা নেই, বাবাদের ঘরটা তো অনেক ছোট্ট, সেখানে মানে আত্মীয় আসলে হয়তো 1-2 দিনের জন্য থাকাটা ঠিক আছে। তো এই জন্যই নতুন ঘরটার একটা রুমও যদি কমপ্লিট না হয়, আপাতত এই ঘরটা ভাঙা, একদম ভাঙলে আমরা খুব সমস্যায় পড়ে যাব ঝড় তুফানের দিনে। এই জন্যই আমরা ঠিক করেছি যে নতুন ঘরের একটা রুম যদি কমপ্লিট হয় সেখানে আমরা গিয়ে থাকতে পারবো, আর বাকি এই ঘরটা ভেঙে ধীরে ধীরে ঘরগুলোকে বাড়াতে পারবো, মানে ওই রুমগুলোর কথা বলছি আর কি। তো এদিকে বিছানাটা সবে ফাঁকা হইলো, এখন বিছানার চাদরটা তুলে আমি ঝাড়বো। আর আজ একটু বিছানার চাদরটা চেঞ্জ করব, এই বেগুনি রঙের চাদরটা ধুয়ে দেবো, তাই তুলে নিলাম আর লাল রঙেরটা এই যে বিছিয়ে দিলাম।
এটা ধোয়া ছিল, তার উপরে আজকে অনেক কিছু জামা কাপড় ধুইতে হবে। রোদটাও বেশ ভালোই উঠেছে। অনেক দিন ধরে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো আর রোদে বের করে দেওয়া হচ্ছে না। আর কালকে ওই তো ঘর মোছা করলাম, আজকে একটু ধোয়াধুয়ি করবো জামা কাপড়। ঘর বারান্দা তো মোছা হয়েছে, এবার উঠোনটা লেপা বাকি আছে। উঠোনটা আমি ভাবছি যে কালকে রোদে একবার গোবর দিয়ে মুছে দেব। গরমের দিনে মাদুরটাও নিয়ে এসেছিল, সেই তখন থেকে মাদুরটা মেঝেতে বিছানো থাকে, তো তুলে রাখলে কেমন যেন ঘরটা ফাঁকা লাগে দেখতে, তাই সবসময় বিছিয়েই রাখি। আবার ঝেড়ে ঝেড়ে বিছিয়ে রাখলাম। আর আজ কার্পেটটা একটু ধুয়ে দেব। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে কার্পেট বেশি ধুলে নষ্ট হয়ে যায়। না, সবসময় আমি ধুই না, এমনিতে রোদে শুকিয়ে একটু ঝেড়ে আবার বিছিয়ে দিই। তবে আজকে একটু ধুইতেই হবে, খুব নোংরা হয়েছে। তো আমি এখন যাচ্ছি এই যে পাশের দোকান থেকে সার্ফ নিয়ে আসি। হোগলা সাবান তো আছে, আজকে আবার অনেক ধোয়াধুয়ি করা বাকি আছে। বিছানার চাদর চেঞ্জ করলাম, তারপরে ধুয়ে সুইটার মোজা এগুলো ধুয়ে দিতে হবে। আর সার্ফটা নিয়ে আসি, ও বাড়িতে নেই, থাকলে ও নিয়ে এসে দিত। দিকে রাখতে গিয়েছে স্কুলে, এখনও আসেনি। এগুলো ভিজিয়ে রেখে তারপরে ভিডিও এডিট করব, তারপরে কাছাকাছি করব। আজকে রোদটা বেশ ভালো উঠেছে। চলে আসলাম গল্প করতে করতে। দিদি, তো চলো এখানে এই যে নিয়ে নিলাম হলুদ, তারপরে বাসন মাজা সাবান, সার্ফ, আর একটা কুলের প্যাকেট নিয়েছি। রোদ উঠেছে তো একটু কুল খাবো ভাবছি। আর তারপরে আছে চা পাতা আর একটা লাইটার। এগুলোই হচ্ছে আমার টুকিটাকি খরচ। ওমা, বললাম তোমাদেরকে যে আগে এডিটটা করব, তারপরে আমি কাছাকাছি করব, কিন্তু যেই ভিজিয়ে রেখে দিয়েছি অমনি মনে হলো যে না, রোদটা চলে যাবে, জামা কাপড়গুলো যদি আজকেই শুকিয়ে যায়। তাই এসেই আর দেরি না করে অমনি জামা কাপড়গুলো ভিজিয়ে কাছাকাছি করতে লেগে পড়লাম। আর এই জন্যই বিশেষ করে গতকালকের ভিডিওটা দিতে একটু দেরি হয়েছিল, কারণ এডিটটাই টাইম মতো করতে পারিনি। কার্পেটটা যে নোংরা হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, অনেকটা ধুলা ভরে আছে। যাই হোক, আগামীকাল পিঠে পুলি খাওয়ার দিন, তো সবাই তো অনেক রকমের পিঠে বানায়, আমি তো পারি না এখনও পর্যন্ত নিজের হাতে, মানে একা পিঠা বানাইনি, এমনিতেই হেল্প করেছি জেঠিমাকে। এই যে অনেকেই কমেন্ট করে বলেছো যে হোগলা সাবান কেমন হয় একটু দেখিও তো। এই যে এই হচ্ছে হোগলা সাবান, এই যে এখানে সবুজ কালার, সাদা রং, কিন্তু প্যাকেটটা এরকম রং, সাবানটা কিন্তু আসলে এই দেখাচ্ছি কি বলতো, এই হচ্ছে হোগলা সাবান। আর এবার তো শাশুড়ি মাও বাড়িতে থাকবে না, আজকে যেহেতু চলে যাবে, তো জানি না আমি কেমন করে পিঠা বানাবো আর কী যে পিঠা বানাবো। তবে চেষ্টা করব। চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে পাওয়া যায় না, হয়তো বা ঠিকঠাক মতো হবে না, কিন্তু পারবো করতে। যাই হোক, আসুক আগে দিনটা, সেই দিনটা আসলে বোঝা যাবে। আর এদিকেও শুগুলো খুব নোংরা হয়েছে, তাই ভাবলাম শুগুলো আজকে একটু ধুয়ে দিই। আর দেখো, ওগুলা সাবান দিয়ে এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এই তো কিছুদিন আগেই নিল এইগুলো, এই শীতকালেই। এখন তো রান করা নেই, তাই এই নর্মাল শুগুলোই নিয়েছে। আর রান করতে গেলে একটু আলাদা টাইপের শু নিতে ওইগুলো হয়। এখনো ধোয়া হয়নি জামা কাপড়গুলো, আগে এইগুলো মেলে দিই, শুগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শুকাইতে তো অনেকটা সময় লাগে, তাই না? তো আগে এইগুলো মেলে দিয়ে তারপরে বাকিগুলো ধোয়াধুয়ি করি। কারণ রান করার শুগুলো না একটু ভালো দেখে নিলে, ওই যেহেতু প্রেশার পড়ে খুব প্রত্যেক দিন রান করা, তো একবার ওই তো কানেরগুলো বিক্রি করে ওকে একজোড়া ভালো শু কিনে দিয়েছিলাম, তখন ওই শুগুলো দিয়ে 2বার ও রান করেছিল। যাই হোক, এদিকে সব আমার কাছাকাছি কমপ্লিট। এই দেখো কি পরিমাণে নোংরা বেরোলো। আর দেখো কলটার কেমন মাঝখান দিয়ে ফুটা হয়ে গিয়েছে না, জলটা কেমনভাবে বেরোচ্ছে। বাবা মনে হয় 2-3বার ওখানে হোগলা সাবান লাগিয়ে দিল। অনেক সময় হোগলা সাবান দিয়েও না বন্ধ হয়ে যায় ফুটাটা। আমার মনে হয় ওখানে একটা টিউব দিয়ে বেঁধে দিতে হবে। আজকে তাই বলছিলাম বাবাকে যে আগে না ওখানে একটা টিউব লাগানো ছিল মনে হচ্ছে, কারণ টিউব দিলে না ওটা চেপে ধরে থাকবে, ফুটাটা বন্ধ হয়ে যাবে আর জলটা বেরোবে না ওইভাবে। বালতিটা যে ভারী, তুলতেই পারছি না। এই দেখো পুরো এক বালতি, আর একটা বাকি আছে বিছানার চাদরটা। অনেকেই বলো যে একটা লোন নিয়ে তুমি ঘরের কাজটা কমপ্লিট করো। দেখো, আমি না ভেবেছি লোন নেওয়ার কথা, কিন্তু কি বলতো, এমনিতে লোন নিতে গেলে অনেক টাকা করে সুদ, আর সেলফ হেল্প গ্রুপ থেকে লোন নিলে ওই কম টাকা করে সুদ পড়ে। তো ভাবছিলাম একবার, শাশুড়ি মার নাম যেহেতু সেলফ হেল্প গ্রুপে আছে, তো ওই গ্রুপ থেকে মানে কিছু টাকা আমরা নিব লোন। তো ওটা আবার যখন তখন পাওয়া যায় না, একটা সময় থাকে, সেই সময় অনুযায়ী দেয়। আর লোন নিতে না একটু ভয়ও লাগে, জানো কি পরিমাণে যে টাকার চাপ পড়ে, মাসে মাসে ওই কিস্তি চালানো, সুদের টাকা দেওয়া। একবার নিয়েছিলাম তো কি পরিমাণে যে চাপ পড়ে,
আমি সেটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছি। তাই আমার মনে হয় কি বলতো, লোন নেওয়ার থেকে ওই মাসে মাসে অল্প একটু করে কাজ এগিয়ে নিয়ে যাব, কমসে কম আমার মাসে মানে মাথায় চিন্তাটা থাকে না যে কিস্তি দিতে হবে। তাই দেখি যতদূর পর্যন্ত পারি, আর পরে যদি এমন হয় যে একদম মানে আর পাচ্ছি না চালাতে, তো তখন নেওয়া যাবে লোন, যখন দেখবো একদমই উপায় নেই। তো এই যে সাইডগুলো, ওয়ালের সাইডগুলো মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার তো ভিতরে জল ঢুকবে না, বন্ধ করে ওই পাশে রুল এক কাটিয়ে দিলে না হয়, এই পাশে ওই উঁচে জায়গাটারগুলো শক্ত কাটি তো লাভ নেই, মাটি ভরে লাগবে না। এই দেখো এই গাছটাতে আরো কত কটক এসেছে, একটা ফুল তো আগেরই ফোটা ছিল, আমার মনে হয় কটকগুলো ফোটার পর আর নাও ফুটতে পারে। আর এই যে দোপাটি গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ক্যালেন্ডুলাটা দেখো, এই যে এখানেও 2টা ফুল ফুটেছে, আবার কটক এসে আছে। এই গাছটাতে অনেক কটক আসছে। বেগুন চারাগুলোতে প্রত্যেক দিন জল দেই। এখন কিন্তু চারাগুলো দেখো, এই যে এখানে পাতা বেরোচ্ছে, নতুন ছোট পাতা বেরোচ্ছে। লাকড়িগুলো একদম শুকনো, এই লাকড়িগুলো দিয়ে আজকে রাতে রান্না করব। এই যে বাঁশের লাকড়ি, কি সুন্দর সাদা হয়েছে, সিমেন্ট দিয়ে মুছেছি না, শক্ত হয়ে গিয়েছে। টিউশনে চলে গেল টিউশনে, কারণ কালকে ছিল টিউশন, কালকে পড়াইনি, বাড়িতে ছিল না বলে, তো কালকেরটা আজকে পড়াই দিবে আর কি। তো ওই জন্য গেল, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা আর একটু রেস্ট করে চলে গেল টিউশনে। আর আমি এখন এই যে খাওয়া দাওয়া করে একটু বসে রেস্ট করব। আজ আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, তারপরে হচ্ছে বাঁধাকপির ভাজা। ডাল বলতে ওই মাসকালাই ডালগুলো, যেগুলোকে আমরা ঠাকুরি কালাই বলি। তো এখানে বাবা অনেকগুলো লাকড়ি নিয়ে এসেছে, আর এইগুলো সব শুকনা লাকড়ি। লাকড়ি বললে অনেকেই বলো যে খড়ি বলতে, আমি আসলে আগে খড়িই বলতাম, তখন আবার অনেকেই বলে যে লাকড়ি বলতে, খড়িটা শুনতে ভালো লাগে। আসলে সবার ভালো লাগাগুলো আলাদা, তাই সবার কারো এই কথাটা শুনতে ভালো লাগে না, কারো ওই কথাটা। যাই হোক, এগুলো তো অনেক কম। পরে দেখি সন্ধ্যাবেলা আরও 1 বোঝা খড়ি নিয়ে এসেছিল। কালকে বানাবো আমরা পিঠা, তার জন্য বাবা আজকেই বলছে যে এই খড়িগুলো পিঠা বানানোর জন্য কাজে লাগবে, তো এগুলো সব সাইড করে রাখো। আর গ্যাসে পিঠা বানাতে গেলে অনেক গ্যাস খরচ হবে, এর জন্য আমরা ভাবছি যে উনুনেই বানাবো। লাকড়িগুলো ওই যে ওখানে ছিল ইটের উপরে, ওখান থেকে সাইড করে সরিয়ে এই জায়গাটায় রেখে দিলাম। এই জায়গাটা সমান হয়ে গেলে, মানে গর্তটা ঢাকা পড়ে গেলে এদিকেও হাঁটাচলা করা যাবে। ইচ্ছে করছে না, এইটুকু আসলাম তাতেই পেট ব্যথা করছে। তারপরে লাকড়িগুলো সরিয়ে রাখলাম, এই জন্য আমি খাওয়া দাওয়ার আগেই সবসময় কাজগুলো করার চেষ্টা করি। তো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে একটু ভাঁজ করে রেখে বসে রেস্ট করব। আজ আমার এত আগে সব কাজকর্ম কমপ্লিট, অন্যদিন সন্ধ্যা লেগে যায় তাও আমার কাজ কমপ্লিট হয় না। আজকে সকালবেলা থেকে সারাটা দিনে অনেকবার ক্ষেতের এদিকে যাওয়া আসা করা হলো, কিন্তু আমি যে ক্ষেত লাগিয়েছি, ভুট্টা গাছ লাগানো হয়েছে, শাকগুলো কত বড় হলো সেটা আর আজকে দেখতে যাওয়ার সময়ই পেলাম না। কিছু জামা ভিজাই ছিল, তাই সবগুলো না নিয়ে আমি শুধুমাত্র এই কার্পেটটা নিয়ে নিলাম। কার্পেটটা ভিজিয়ে ধরে গিয়েছে, বাপরে কি উতাল আসছে। তো বাবা এদিকে উনুন ধরিয়ে দিয়েছে। শাশুড়ি মা যেতে না যেতেই শাশুড়ি মায়ের রান্নাঘরটা আমি দখল করে নিলাম। আজকে এখানেই চাটা বানিয়ে নিচ্ছি। গ্যাসে বানাইতে চাইলাম, বাবা বলছে এই উনুনটায় ধরানো আছে, এখানেই বানিয়ে নাও। উনুনের মুখটা মনে হয় বেশি বড় হয়ে গিয়েছে কাটা, তার জন্য জালটা চারিদিকে বেরোচ্ছে, আর আগুনটা একদম হাতের মধ্যে আঁচ লাগে। তো এখানে একটু এই যে চা বানিয়ে নিলাম, আর রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছ কতটা ছোট। এক সাইডে উনুন যেহেতু, ওই জন্য ওইদিকে সোজাসুজি বসে রান্না করা যায় না। তুই এখন জুইকে আনতে যাবা, ছুটির টাইম নিয়ে আসতে চা খাওয়া? তো ও বলছে চা খাবে না, তাই বাবার জন্য আর আমার জন্যই করে নিলাম। তো আমি এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি, প্রথমে তুলসী তলায় সন্ধ্যা দিয়ে তারপরে আমার ঘরে দেব। তারপরে আবার নাইটি চেঞ্জ করে মোজা টুজা পরে একটু ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকবো, মোবাইল চালাবো। তারপরে একটু পরে আবার রাতে রান্না করতে হবে।
আমার পিপির বাড়ি চলে গেছে, তাই সন্ধ্যাতে কে দিছে? সন্ধ্যাটা কে দিছে বলো তো দেখি? তুমি। হুম। তুমি যখন তুমি আর ঠাম্মি চলে যাবে তখন তুমি দিবা সন্ধ্যা? আমি সন্ধ্যা দিতে পারি না। কেন পারো না? শিখে নিবা। আমার হাতের মধ্যে আগুন লাগবে। না, এরকম বলতে হয় না। আমি তো উলু উলুটাই দিতে পারি না। উলুলুটাই দিতে পারো না, দেখি দাও তো। উলু 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 উলু। উলুধ্বনি দাও তারা। তো মাংসটা বানানোর জন্য আমি ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নিয়ে তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দেব। আর কি বলো তো, ওই গ্যাসের মধ্যে আমি ভাতটা বানিয়ে নিলাম। যেহেতু আজ বাবাও খাবে রাতে, তো রাতে রান্নাটা একটু আগে ভাগেই বসিয়ে দিলাম। তাছাড়া আমরা প্রত্যেক দিন রাত 8টার সময় রান্না বসাই, তো বাবা একটু আগেই খায়, না হলে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। তো এই জন্য বাবার জন্য আগেই রান্নাটা বসিয়ে দিলাম। আর মোটামুটি 2 দিন ধরে আমাদের এদিকে ঠান্ডাটা একটু কম আছে, তবু আজ রাতে একটু হালকা শিরশির করে হাওয়া হচ্ছিল শুধু। তো মাংসে নতুন আলু দেবো বলে আলুটা আমি আগে থেকে ভেজে তুলে রাখলাম, আর একটু কষানো হইতেই জুইয়ের জন্য নামিয়ে রেখে তারপরে লঙ্কার গুঁড়া দেবো। কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি। এই যে রান্না হচ্ছে আমাদের, বলতে চলো আজকে টিভিতে একটা ফিল্ম দেখবো। অনেকদিন ধরে টিভি চালানো হয় না। আর আমার কথাটা তো এবার শুনো। এবার রান্না করতে গিয়ে একবার ঝগড়া করলো, এবার টিভিতে ফিল্ম দেখতে গিয়ে আরেকবার ঝগড়া করবে। ঝগড়া লাগায় শুধু। সন্ধ্যাবেলাটা কমেন্ট বক্স চেক করতে গিয়ে কমেন্ট পড়ছিলাম, তো দেখি যে একটা কমেন্ট এসেছে যে আমার ঘরটা নাকি 5 বছরেও কমপ্লিট হবে না। দিদিভাই ভালো করেই বলেছে, কিন্তু এটা দেখার পর না আমার মানে কেমন যেন একটা লাগছিল, মানে সত্যিই কি আমি 5 বছরেও কমপ্লিট করতে পারবো না, এটা ভেবে ভেবে না চিন্তা করছিলাম। ও বাজার থেকে আসার সাথেই ওকে বললাম আমার মনে হয় আমাদের ঘরটা এত বছরেও কমপ্লিট হবে না। তো ও বলছে তুমি এত চিন্তা করছো কেন? বলছি মুডটা না আমার নষ্ট হয়ে গেল। ভিডিও করার মানে একটা যে এনার্জি থাকে, মনে হচ্ছিল যে এতগুলো বছর লাগবে ঘরটা কমপ্লিট করতে, এরকম কেমন যেন একটা মনে হচ্ছে। যাই হোক, চেষ্টা তো করছি আর চেষ্টা তো করব। তবে আজকের রাতের আমাদের মাংস রান্না একদম কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে বাবাকে আগে ভাত রেডি করে দিই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।